পরিস্থিতির মধ্যে কিছু লোক আপনা আপনি বাদ পড়ে যায় এবং কিছু লোক আপনা আপনি তারা উদ্ভাসিত করা হয়। কিন্তু প্রতিভাকে তো বন্ধ করে রাখা যায় না। প্রচারের দ্বারা প্রতিভা কখনোই সীমাবদ্ধ থাকে না, বন্ধ থাকে না, উদ্ভাসিত হয়। এদেশে একজন গুণী ব্যক্তিকে বিচার করা হয় সে কোন দলের লোক, আবার আরো বিচার করা হয় সে ভারতপন্থী না ভারতপন্থী না, ইত্যাদি নানা বিষয় নিয়ে নানা টার্মিনোলজি ব্যবহার করে বিচার করা হয়। কিন্তু তার গুণ, তার প্রতিভা, তার কন্ট্রিবিউশন, তার মেধা, এগুলো বিবেচনা করে তার সামগ্রিক সত্তাকে উপস্থাপন করার ক্ষেত্রে আমাদের দেশের বিভিন্ন যে প্রচার যন্ত্রগুলো আছে সেই প্রচার যন্ত্রগুলো ঠিকমতো কাজ করে না। এই কারণে ডক্টর আব্দুল সাত্তারের মতো এত বড় প্রতিভাবান মানুষও আড়ালে চলে যান। আমি ধন্যবাদ জানাই সঞ্জয় দে রিপন, তার একজন অন্যতম গুণমুগ্ধ ছাত্র। এই সঞ্জয় দে রিপন আমি দেখেছি বিভিন্ন ক্ষেত্রে এই বঞ্চিত হওয়া গুণী মানুষদেরকে সে ধরে রেখেছে, সে তাদেরকে নিয়ে কাজ করে। আমি উনার সম্পর্কে অনেক আগে থেকে জানি, অত পরিচয় নেই। উনার সাথে পরিচিত হয়েছে হয়তো 10 বছর হলো সঞ্জয় দে রিপনের মাধ্যমে। তখন আমি বুঝতে পেরেছি সঞ্জয় দে রিপনরা ছাত্র জীবন থেকে তো তারা তাদের একটা পলিটিক্যাল কনসেপশন ছিল, কিন্তু কনসেপশনের থেকেও যে একটা বড় জায়গা, তারা আমাদের যে ভূখণ্ড, এই ভূখণ্ডের যে স্বার্থ সেটাকে সর্বাগ্রে তুলে ধরে। এই সর্বাগ্রে তুলে ধরে বলেই ডক্টর সাত্তার সাহেবের মতো মানুষদেরকে তারা তাদের ছাতা হিসাবে সেই ছায়ার নিচে তারা থাকতে চেষ্টা করেছে। এইভাবে কিন্তু এস.এম. সুলতান সাহেবের মতো একজন মানুষও আমাদের দেশে প্রচারণায় অনেক সময় থেকে পিছিয়ে রাখা হতো, তিনি পিছনে পড়ে থাকতেন। আরো অনেক, তারাও গুণী শিল্পী, আমি বলছি না যে তারা গুণী শিল্পী নয়, কিন্তু তাদের প্রোপাগান্ডাটা বেশি হতো, প্রচার বেশি হতো। এস.এম. সুলতান পশু পাখি নিয়ে কাজ করেন, কোথায় নড়াইলে উনি বসে থাকেন, কিন্তু এইরকম একটা দিগন্ত বিস্তৃত যার প্রতিভার বিচ্ছুরণ, তাকে কিন্তু সঠিকভাবে এই দেশে মূল্যায়ন করা হয়নি। আমরা তার সম্পর্কে যতটুকু জেনেছে এদের দ্বারা, ডক্টর আব্দুল সাত্তার, সঞ্জয় দে রিপন এবং আরো কিছু মানুষ, যে এই মানুষগুলি ছিলেন সত্যিকার অর্থে জাতিকে প্রতিনিধিত্বকারী। অন্য কোনো দেশের প্রতিভাবান মানুষের প্রতি আমাদের অশ্রদ্ধা আছে তা নয়, কিন্তু তাদের গুণে মুগ্ধ হয়ে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়ার মতো মানুষ ইনারা নন। আমাদের দেশের এই বড় মাপের শিল্পীরা তারা নন। তারা দেশকে, দেশের ভূগোলকে, দেশের সীমানাকে প্রতিনিধিত্ব করেছেন তাদের যে প্রতিভা, তাদের যে অর্জন এবং তাদের শিল্পকর্মের মাধ্যমে। এটাই হচ্ছে তাদের বড় গুণাবলী। এই ক্ষেত্রে ডক্টর আব্দুল সাত্তারকে যে জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে, 21 পদক দেওয়া হয়েছে, আমি মনে করি অনেক দেরি হলেও সরকার যথাযথভাবেই এটি বিবেচনা করেছেন। এরপরে ডক্টর সুকুমাল বড়ুয়া, আমাদের 17 বছরের এক নির্মম কষাঘাত এবং অত্যাচারের মধ্যে জীবন কাটাতে হয়েছে। ঘর থেকে বেরোলে পরে আমরা কারাগারে যাব না, আবার বাসায় ফিরে আসতে পারবো, এই ধরনের অনিশ্চয়তার মধ্যে আমাদের জীবন কাটাতে হয়েছে। পার্টি অফিসে বসে থেকে কাজ করতে করতে মনে হয়েছে যে কিছুক্ষণের মধ্যেই পুলিশ দ্বারা আক্রান্ত হবে। এই সময় দুর্যোগ, দুর্বিপাক এবং অন্ধকারাচ্ছন্ন নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যেও কিছু গুণী মানুষ, কিছু বুদ্ধিজীবী আমাদেরকে মাথার ছায়া হয়ে থেকেছে। আমি কখনোই ভুলব না ডক্টর এমাজউদ্দিন আহমেদ, ওই বৃদ্ধ মানুষটি 3 তলায় কষ্ট করে উঠে উঠে আমাদেরকে সবসময় উৎসাহ দিতেন। আর আরেকজন হচ্ছেন ডক্টর সুকুমাল বড়ুয়া। দিনের পর দিন পার্টি অফিসে এসে তিনি বসে থাকতেন, কথা বলতেন। এমনকি অনেক সময় যখন প্রেস ব্রিফিং করতাম তখন স্যারকে ডেকে নিতাম, স্যার এসে বসেন।
ওই সময় অনেক লোক, আমি বলতে দ্বিধা নয়, অনেক নেতারাও পল্টন অফিসে এসে বসতে একটু ভয় পেত যে কখন বেরিয়ে যাওয়ার সময় পুলিশ না ধরে বা ভিতরে ঢোকার সময় পুলিশ ধরে। কিন্তু ডক্টর সুকুমার বড়ুয়া এনারা ভয় পাননি, বুক চিতিয়ে তারা এসেছেন এবং যতটুকু ওনার দায়িত্ব পালন করার সেটা করে গেছেন, আমাদেরকে উৎসাহিত করেছেন। এটা হচ্ছে তার সাহস এবং নৈতিকতার একটা দিক। তার পাণ্ডিত্য সম্পর্কে আমার মতো ক্ষুদ্র মানুষ কি বা বলার আছে। উনি কিছু বই আমাকে দিতেন, উনার লেখা বই, বৌদ্ধ ধর্মের উপর, বৌদ্ধ ইতিহাসের উপর, পালি ভাষার উপর অসংখ্য বই। এগুলো সবগুলো যে একবার পড়ে ফেলতে পেরেছি সেটি বলবো না, তবে কয়েক পাতা পড়ার পরই মনে হয়েছে এক অনন্য সাধারণ পণ্ডিত মানুষ ডক্টর সুকুমার বড়ুয়া। রাষ্ট্র যে বিবেচনা করেছেন স্বাধীনতা পুরস্কার দেওয়া, এটি যথার্থ বিবেচনা করেছেন। এই মানুষগুলিকে আড়াল করে রাখা হয়েছিল। এই মানুষগুলিকে, তারা যে সমাজে একটা বিরাট অবদান রাখছেন, তার প্রতিষ্ঠানে গবেষণা এবং ছাত্রদেরকে পড়িয়েছেন আন্তরিকতা দিয়ে এবং নিজের হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে। রাস্তা ঘাটে যেখানেই দেখা হোক বাবা এবং সোনা বলে যেভাবে মাথায় হাত বুলিয়ে দেন, এই শিক্ষক তো আর পাওয়া যায় না। শিক্ষকরা অনেকটা পেশাদারি পর্যায়ে চলে গেছে, কিন্তু শিক্ষকদের যে মূল বিষয়টা পাঠদান করা এবং শিক্ষার্থীদেরকে তাদেরকে স্নেহ, ভালোবাসা এবং ধমক দিয়ে তাদেরকে সঠিক পথ দেখানো, এই শিক্ষক আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। কিন্তু যারা এখনো টিকে রয়েছেন তাদের মধ্যে ডক্টর সুকুমার বড়ুয়া এবং ডক্টর আব্দুস সাত্তারদের মতো মানুষ। এটা হচ্ছে তাদের আরেকটি দিক, তাদের নিজস্ব কৃতকর্ম, তাদের নিজস্ব যে অর্জন, তাদের নিজস্ব যে লেখাপড়ার মধ্যে দিয়ে যেটা যারা দিয়েছেন, এটা একটা দিক। কিন্তু শিক্ষক হিসেবেও যে তারা ছাত্র বৎসল, এটি তারা প্রমাণ করেছেন। কারণ ওই দুর্যোগময় মুহূর্তেও আমি দেখেছি যে এই শিল্পকর্ম নিয়ে যে অনুষ্ঠানগুলো সঞ্জয় করত বা যে কি বলে প্রদর্শনীগুলি করত, সেখানে সাত্তার সাহেবের মতো একজন প্রবীণ মানুষ তিনি এসে সেখানে থাকতেন। এমনকি আমরা বুঝতে চেষ্টা করতাম তাকে দিয়ে প্রশ্ন করে যে স্যার এটার মানে কি, এই পেইন্টিংয়ে কি বলতে চাচ্ছে, তো তিনি ওটা বলতেন। তো আমি মনে করি যে রাষ্ট্র যথাযথ দায়িত্ব পালন করেছেন এবং এই যে পালনের যে জায়গাটা, আমরা সেই ফ্যাসিস্টটা বলে দেখেছি। ডিপটি সেক্রেটারির বাবা কোন গ্রামের মধ্যে থেকে দুই একটা কি বলে যে কবিতা কি লিখেছেন না লিখেছেন সেটা কোনো মানেরই না, তাকে দিয়ে দেওয়া হলো 21শে পদক কি স্বাধীনতা পদক, এরকম 21শে পদক দেওয়া হয়েছে। আমরা তো দেখেছি যাদের কোনো ন্যূনতম, আর ভাই যিনি কবি, যিনি লেখক, যিনি শিল্পকর্মের মধ্যে নিজেকে নিবেদিত রেখেছেন, তাকে তো আপনি যতই পুরস্কার দেন আর যতই তার অ্যাডভার্টাইজ করুন এবং টেলিভিশনে আর পত্রপত্রিকায় প্রচার দেন না কেন, যারা পাঠক, যারা চিত্রকর্ম বোঝে, তারা ছুটে যাবে তার দিকে। এস এম সুলতান সেই নড়াইলের কোথায় কোন গ্রামের মধ্যে পড়ে থাকতেন, কিন্তু যারা কিছুটা বোদ্ধা তারা ছুটে যেতেন, তার সান্নিধ্য পেতে চেষ্টা করতেন। নজরুলকে তো কবি বলে স্বীকারই করতে চাননি অনেক নাগরিক কবিরা, বলে উঁচু গলার কবি, বড় বড় কথার কবি। কিন্তু আজকে রবীন্দ্রনাথের পরেই নজরুলের নামটা উচ্চারিত হয়। তার অসাধারণ তার প্রতিভায়, তার বিরুদ্ধে এক ধরনের প্রচারকে দিয়ে আড়াল করার যে চেষ্টা হয়েছে, ওটা টিকেনি। বাংলার দুইজন প্রধান কবি বললেই রবীন্দ্রনাথ, তারপরে নজরুল। তো সুতরাং আড়াল করা যায় না, যেটা সত্য সেটা উদ্ভাসিত হবে। আমি আজকে আন্তর্জাতিক পরিস্থিতির কারণেই তো আমাদের জ্বালানি সংকট, এটা বিএনপি সরকারের কোনো ব্যর্থতা নয়। যদি বিএনপি সরকারের কোনো ধরনের ব্যর্থতার কারণে যদি এটা হতো তাহলে এক কথা ছিল,
যারা লাইনে দাঁড়িয়েছেন 5 ঘন্টা 6 ঘন্টা, অনেকে বিরক্ত হয়ে মানে ভিডিও ভাইরাল করছেন যে দরকার হলে দাম বাড়ান, তা আমরা এই কষ্ট করতে চাই না, এই দাঁড়াতে চাই না। এই 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 বক্তব্যগুলো আসার কারণে এই সত্যটা, আমি যে সত্যর কথা বলছিলাম মানে শিল্পী কবি এদের নিয়ে, এই সত্যটা হচ্ছে যে আন্তর্জাতিক পরিস্থিতি ভয়াবহ, যুদ্ধ চলছে, যুদ্ধ আবার শুরু হবে কিনা সেকেন্ড রাউন্ড, এটা নিয়ে পাকিস্তানে আলোচনা চলছে, ইউনাইটেড স্টেটস আর ইরানের মধ্যে একটা টান টান অবস্থা, এবং জাহাজগুলো আসতে পারছে না, এখানে জ্বালানি তেলের দাম বাড়ছে। এটা একটা সংকট, কিন্তু এটা একটা কৃত্রিম সংকট যুদ্ধের কারণে, এটা নিরসন করা কোনো কঠিন না। এবং এই ক্ষেত্রে যে দাম বেড়েছে এটা খুব ন্যাচারাল। কিছু কিছু এমপিরা পার্লামেন্টে বলছেন যে এটাকে সংকট বলা যাবে। ভাই, যেটা সত্য সেটা বলুন। এই সংকট তো বিএনপির কারণে হয়নি, বিএনপি সরকারের কারণে হয়নি, এই সংকটটা আন্তর্জাতিক পরিস্থিতির কারণে হয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এটা হয়েছে। তো সুতরাং আমাদেরকে ইয়ে করতে হবে যে এর মধ্যে মানুষের মানে আওয়াজও প্রতিধ্বনিত হচ্ছে যে দাম কিছুটা বাড়াতে হবে, না হলে তো অসম্ভব ভর্তুকি এবং এমন পরিমাণ টাকা ব্যয় হবে যে সামনের বাজেট করাই খুব মুশকিল হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তো এটা হতেই পারে। তো সংকট থাকবে, সংকট মোকাবিলা করা যাবে। অর্থমন্ত্রী বলছেন যে অর্থনীতির সব সূচকগুলোই নিম্নমুখী, তাহলে এটা কিন্তু সংকটটা, কিন্তু এই সংকট হচ্ছে কোনো পার্মানেন্ট সংকট না, এটা ন্যাচারাল কোনো ডিজাস্টার না যে ব্যাপক সুনামি হয়ে আমাদের গ্রাম ডুবে গেছে, ধান ক্ষেত ডুবে গেছে, অত কিছু করার নেই। কিন্তু এটা করা যাবে। অতীতের বাজেটের যে সীমাবদ্ধতাগুলো সেগুলোকে আমরা যদি বিবেচনায় নিয়ে এসে আমরা যথাযথভাবে কল্যাণমুখী বাজেট করি, তো সুতরাং এটা নিরসন করা কোনো কঠিন না। এই সংকট সাময়িক সংকট, এই সংকট উতরে যেতে পারে। বিরোধী দল যাই বলুক না কেন, তারা যেটাই ইয়ে করুক না কেন, এইটা যে সরকার আপনার মানে কমিটমেন্ট করার সাথে সাথে, ক্ষমতায় আসার সাথে সাথে কমিটমেন্টগুলো বাস্তবায়নে সদা তৎপর থাকে, সেই সরকার নিঃসন্দেহে এই সংকটগুলো অতিক্রম করে খুব সহজেই মানুষকে স্বস্তি দিতে পারবেই। কারণ আপনি এখন লোডশেডিং হচ্ছে, ভয়ঙ্কর লোডশেডিং, গ্রামের দিকে তো মারাত্মক লোডশেডিং হচ্ছে। তো সেই ক্ষেত্রে যিনি সংশ্লিষ্ট মন্ত্রী বা যারা রয়েছেন সরকারে, তাদেরকে তো একটা ড্রাইভ, বড় ধরনের ড্রাইভ দিতে হবে। কারণ এই সময় হচ্ছে প্রচন্ড গরম পড়ে, রাজশাহীতে গতকাল 40 ডিগ্রি সেন্টিগ্রেড গরম। তো এই সংকট মোকাবেলার জন্য সরকারকে আরো বেশি তৎপর হতে হবে, বিদ্যুৎ মন্ত্রীকে আরো বেশি তৎপর হতে হবে। 4000 মেগাওয়াট মানে আর পাওয়া যাচ্ছে না, 4000 মেগাওয়াট আর বিদ্যুৎ মানে সেটা আমাদের ইয়ের থেকে মানে চলে গেছে। যে 4000 মেগাওয়াট এখানে যুক্ত হতো, সেই 4000 মেগাওয়াট আর পাওয়া যাচ্ছে না। তাহলে তো এতগুলো সংকট মোকাবেলার ক্ষেত্রে একটা হচ্ছে যে সরকারের মন্ত্রীদেরকে ক্ষিপ্র হতে হবে। শুধুমাত্র নৈরাজ্যকর কথা বললে হবে না যে দেখুন এই পরিস্থিতির কারণে এটা করছে, বলছে হ্যাঁ এটা পরিস্থিতি, এটা হতে পারে, কিন্তু আমরা আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে, আমরা দ্রুতই এটা মোকাবেলা করব। মানুষকে আশ্বস্ত করুন, দেশের জনগণকে আশ্বস্ত করুন, কারণ এটা হচ্ছে নানা কারণে সেটা হচ্ছে, কৃত্রিমভাবে এটা হচ্ছে, যুদ্ধের কারণে হচ্ছে। তো সুতরাং এটা আশা করছি যে এটা নিরসন হয়ে যাবে, যুদ্ধ শেষ হয়ে যাবে এবং জ্বালানি তেলের যে সরবরাহ সেটা দ্রুত গতিতে সেগুলো বৃদ্ধি পাবে এবং এই পরিস্থিতি আর থাকবে না। কিন্তু তারপরেও আমি বলবো যে এই গরম মোকাবেলা করার জন্য যে দুর্বিষহ গরম পড়েছে, যে তাপ যেভাবে মানে সারা দেশের মানুষকে মানে অত্যাচারিত করছে, সেখান থেকে নিরসন করার জন্য বিভিন্নভাবে এটিকে মোকাবেলা করতে হবে। সেই ক্ষেত্রে বিদ্যুৎ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদেরকে পালন করতে হবে। শুধু সংকটের কথা বলে বা সংকট নয় বলে সংকটের দিক থেকে চোখকে অন্যদিকে ফেরানো চলবে না, বরং আপনারা যে এই ব্যাপারে মোকাবেলা করছেন, আপনারা এই ব্যাপারে যে কনসার্ন, সেটাও মানুষকে জানতে দিতে হবে। জনগণের দ্বারা নির্বাচিত
বিএনপির জোট সরকার সেই কাজটুকু যেমন করছেন, আমরা দৃশ্যমান দেখছি প্রধানমন্ত্রীর তৎপরতার মধ্যে দিয়ে, অন্যান্য মন্ত্রীদেরকেও দৃশ্যমান থাকতে হবে। তাদের ডিপার্টমেন্টের যে সংকটগুলো রয়েছে জ্বালানির ক্ষেত্রে, বিদ্যুতের ক্ষেত্রে, সেটাও তাদেরকে নিয়ে আসতে হবে। তো যাই হোক, আমি আর রাজনৈতিক কথা বলতে চাই না। আজকে দুই গুণী ব্যক্তির যে সংবর্ধনার আয়োজন করেছেন আমাদের সঞ্জয় দে রিপন এবং তার সংগঠন, এবং এই সংগঠনের সাথে ফরহাদ হালিম ডোনারকে তারা যুক্ত করেছেন। ডোনার বলেছে যে আমি শিল্পী নই, আমি এটা জানি না, কিন্তু একজন সংগঠক হচ্ছেন একটা অত্যন্ত বড় শিল্পী। তার যে সুচারুরূপে সংগঠন পরিচালনা করার যে মানে ক্ষমতা, এটা একটা বড় ধরনের, এটা একটা সুপার ফাইন আর্টস। তো সুতরাং ডোনার যেটাই বলুন, সে একজন বড় শিল্পী এবং ডাক্তার হিসেবে সে একজন নামকরা ক্যান্সারের ডাক্তার, এবং সে একজন ডাক্তারও বড় শিল্পী। সে যে সুনিপুণভাবে ডায়াগনোসিস করে একজন কি বলে রুগীকে, একটা পেশেন্টকে সুস্থ করে তুলে, তো এই এক ধরনের মানে শৈল্পিক বোধ বা সত্তা না থাকলে এটা সম্ভব হয় না। তাই চিকিৎসক বলুন, সংগঠক বলুন, সবাই শিল্পী, যদি সেটা তারা সুচারুভাবে সম্পন্ন করেন। আমি ডক্টর আব্দুল সাত্তার এবং ডক্টর সুকুমার বড়ুয়ার দীর্ঘায়ু জীবন কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।